আজকে আমরা আসছি তোরে পাওলাতে। তোরে পাওলার খুব সুন্দর একটা পাহাড়, যা ইতালির সাউথে অবস্থিত। আর এই পাহাড়ে আমাদের আজকে হাইকিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে তোরে পাওলার উপর থেকে সাগর আর হচ্ছে যা লাগো একসাথে দেখার, যেটা হচ্ছে হাওর। তো আমাদের হাইকিং শুরু হবে এই জায়গা থেকে, তোরে পাওলার। তো এই জায়গা থেকে আস্তে আস্তে আমরা উপর দিকে আসবো পানোরামা, যা প্রায় ১,৫০০ মিটার উপরে। আর এখানে দেখলে দেখা যায় এটা একটা ডিফিকাল্টি লেভেল দিছে, এক্সপার্টি লেভেল ডিফিকাল্ট, আর যার দীর্ঘসীমা হচ্ছে ৬.৬ কিলোমিটার, আর সময় লাগবে ৪.৫ ঘন্টা। তো ইউরোপীয় বা ইতালির যে কোনো শহরে বা ইউরোপের যে কোনো শহরে যদি আপনি হাইকিং করতে যান, হাইকিংয়ের শুরুতে এরকম একটা মেইন বোর্ড থাকে, যেখানে মোটামুটি বেসিক ইনফরমেশন দেওয়া থাকে। তো আমরা বেসিক ইনফরমেশন দেখে নিলাম আমাদের ম্যাপটা কীরকম আছে। আমাদের মোবাইলেও ম্যাপ আছে, বাট আমরা মেইন ম্যাপটাও দেখে নিলাম, আর সময় কতটুকু লাগতে পারে তাও দেখে নিলাম। তো এখন আস্তে আস্তে আমরা হাইকের দিকে যাব। দেখা যায় হাইকের শুরুর দিক দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর থাকে, কিন্তু এই হাইকটা অনেক অনেক এক্সপার্ট লেভেলের হবে, কারণ হাইকটা সরাসরি উপরের দিকে উঠছে পাহাড়টায়। তো এখন দেখা যাচ্ছে রাস্তা খুবই সহজ, কিন্তু আস্তে যত যাব সামনে রাস্তা তো খারাপ হইতে থাকবে, আস্তে আস্তে একদম খাড়া ঢালু হবে। হাইকিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাইকিংয়ের সাইন। তো প্রত্যেকটা হাইকিংয়ের রোডে অনেক সাইন দেওয়া থাকে, সাদা লাল কালার দিয়ে বেশিরভাগ সময়, পাথরের গায়েও থাকে সেমভাবে এরকম নিশানাও দেওয়া থাকে, যে নিশানা দেওয়া আছে কোন দিকে গেলে কতটুকু সময় লাগবো আর কতটুকু ডিস্টেন্স আছে। যেমন আমরা এখন এইদিকে যাব, পিক্কো চিটছে এইদিকে, ওইদিকে দেখা যাচ্ছে সামনের দিকে 2 ঘন্টার হাইক, 2 কিলোমিটার দেওয়া আছে, আর 6.6 কিলোমিটার আর 4 ঘন্টার হাইক। তো বুঝে যেতেছে প্রায় 2 কিলোমিটার যেতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে কতটুকু খারাপ হইব। তো এই হাইকটা সবার জন্য উন্মুক্ত না, এই জন্য এই জায়গায় গেট দেওয়া আছে, যারা এক্সপার্ট তাদের জন্য শুধুমাত্র। তো আমরা আস্তে আস্তে হাইকের দিকে যাই। তো হাইক এটা অনেক অনেক তাড়াতাড়ি একটা এলিভেশন, এই হাইকটার মধ্যে দেখা যাবে খুব তাড়াতাড়ি উপরে উঠে নিব। তো এইসব হাইকে আইলে অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জুতা, কারণ হাইকের জুতা আলাদা থাকে, আর সেই জুতার নিচে থাকে আপনার মনে করেন খাঁচওয়ালা, এগুলো না থাকলে হাইকে পাথর বা স্লিপারি থাকে অনেক সময়, কারণ হাইকে সব সময় মাটি এরকম শুকনা থাকে না, দেখা যায় বৃষ্টি হইতে পারে, যে কোনো খারাপ সিচুয়েশন থাকতে পারে। এজন্য জুতা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে যে আপনার পানির বোতল আপনার সাথে থাকতেই হবে। পানি যদি না থাকে হাইকে আসাটা আসলে বোকামি হইব, কারণ হাইকে আসলে পানি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কত সুন্দর গাছ কাইটটা ওরা বেড়া দিয়ে রাখছে, কিছু না পড়ে, খুব সুন্দরভাবে ডিজাইন। এখন ঠিক ভর দুপুর, তাও দেখেন কত অন্ধকার দেখা যায়। রাত্রি কি অবস্থা এই জায়গায় অভাবনীয়। জোন ভাই, মনে আছে গতবার যে নাইকের ডাঙ্কলো ঘুরেছিলাম? হ্যাঁ, ওইটা তিবলির ছিল, এজন্য খুবই সহজ ছিল, এজন্য তাড়াতাড়ি উঠতে পারছো। না, এবার দেখছো তোর পাওলা কিরকম খাড়া, পুরা ১,৫০০ মিটার ওটা তুলে যাব, মানে প্রায় ৩,০০০ ফিট, কত ৪,৫০০ ফিট, ৪,৫০০ ফিট উপরে। আঙ্গ 10 ফিটে একতলা হয়, তাহলে হিসাব কর কয়তলায় উপরে যেতে হইব ভাইয়া। আমি গণিতে এক্সপার্ট না।
বাংলাদেশে এরকম তো গাছপালা কাটতে মাইছে জায়গায় অনেক ওয়াইল্ড জিনিসপত্র আছে। দেশ হইলে গাছপালা অর্ধেক নাই যেতে আছি মানুষ ফ্রিতে লাকি নিত হ্যাঁ। বারবিকিউ করেন যেত ফ্রিতে আয়া হাইকে পাথরগুলো খুব সাবধান, কারণ পাথর পিছলা খুব বেশি, একদম খারাপ। আর পাগুলা মনে হচ্ছে এমনি না এমনি আছে মারা। রাতের করে উঠতে সোজা ওঠা সম্ভব না। পাথরে ডালের ওইতে সমান হয়। কিন্তু এটা হিসেবে উল্টাবার কথা ছিল না। হ্যাঁ, যখন আমরা উঠতেছি তখন খাড়াটা কম থাকার কথা ছিল। অন্যান্য পাহাড়ে যেটা হয় উঠার সময় খাড়া পাহাড়টা কম থাকে, আস্তে আস্তে যাই পাহাড়টা নামার সময় খারাপ বেশি থাকলে সমস্যা হয় না, রিল্যাক্সে নামা যায়। যে জিনিসটা হয়েছিল আমরা কাম্পকাতিনাতে যখন গেছিলাম বরফের সিজনে, উঠার সময় রিল্যাক্সে উঠছি, নামার সময় এরম খাড়া, আবার সবাই নর্মাল জুতা পরে গেছি আর বরফ, সেই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। পাথরের মধ্যে চাই জোস একটা অবস্থা, কিন্তু সুন্দর একটা নিচে ভিউ দেখা যেতেছে, উপরে গেলে আরো সুন্দর ভিউ দেখা যাবে। এই জঙ্গলের মধ্যে সানগ্লাস ইউজ করাটা হুদাই বোকামি। এরকম পাথর থাকলে তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে একবার আটকে গেলেই ঝামেলা। বাবা, সোজা উঠা অসম্ভব ব্যাপার। হয়তো বা লাবরিন করছে, এগুলো লাগা রাখছে যেন পাথর না পড়ে। গেঞ্জি বিজ্জা থাকে পিছন দিয়া, কি গামাটা না গামা হয়েছে। এই জায়গাতে আসার সময় সাবধানে, পাথর দেখছস? আপনাদের আমি পাহাড়ে ওঠার নিনজা টেকনিক শিখিয়ে দিই। প্রত্যেকটা স্টেপে এমন করবেন। হ্যাঁ, পরে দেখবি খালি সুন্দর আঞ্জিলা বেরোব, আঞ্জিলা জগিং করার মতো উঠে যাবেন, মনে করতেছেন যে জগিং করতেছেন। ওই রং রাস্তা, না রাস্তা ঠিক আছে, রাস্তা রং আরেক কেমনে? সাইড। যা ভাই যা, নিঃশ্বাস শেষ, একটু নিঃশ্বাস লইলই। সমস্যা হচ্ছে ক্যামেরায় দেখবো নাকি ভিডিও করবো, হাই কি করবো। এখানে একটু বাতাস খেয়ে নেই। পাহাড়ের উচ্চতা অনেক বেশি, এই জন্য দেখা যায় রক ক্লাইম্বিং করতে হবে। আর রক ক্লাইম্বিংয়ের খুব সুন্দর মজার জিনিস হচ্ছে রকের ভিতরে এরকম আংটা দিয়া রশি টানানো থাকে, যেন খুব সহজেই ধরে ধরে উঠা যায়, কারণ নর্মালি সিঙ্গেলভাবে এই জায়গায় উঠানো সম্ভব না। তো
এই পাহাড়টা যদি কেউ রক ক্লাইম্বিং করতে চান ও আসতে পারেন। ওকে, আমরা চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থলের শেষ প্রান্তে, হাইকের শেষ গন্তব্যস্থল আজকের জন্য। কারণ আজকে আমরা পুরাটা কমপ্লিট করতে পারি নাই, কিন্তু প্রথম ভিউ পয়েন্টে চলে আসছি। এই ভিউ পয়েন্ট থেকে যেতেছে পিছনে, আমার পিছনে আছে এক সাইডে হাওড় বা লাগু, যেটা ইতালিয়ান ভাষায় বলে, আরেক সাইডে আছে সাগর। মাঝখানে সুন্দর একটা রাস্তা, খুবই সুন্দর একটা ভিউ। তো এটা একদম কর্নারে একটা জায়গা, ওই পাশ থেকে দেখা যায় আরেকটা সাগর এবং আরেকটা শহর। তো বেসিক্যালি এই ভিউটার জন্যই অনেকেই হাইকটা করে। তা হচ্ছে সাগর এক সাইডে আর এক সাইডে হাওর, এক সাইডে মিঠা পানি, এক সাইডে লোনা পানি। তো শুরু হয়ে গেল আমাদের অভিমত পর্ব। তো প্রথম প্রশ্ন, কাউকে আসার জন্য এই জায়গায় রিকমেন্ড করবেন কিনা? ওকে, হাইকের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু রোম শহরের খুবই কাছাকাছি ছোট একটা শহর যে সাবেউদিয়া, আর এই শহরের একটাই পাহাড় তোরে পাওলা। তোরে পাওলার এই পাহাড়টা হাইকের জন্য রিকমেন্ডেশন করা খুব কঠিন, কারণ এই জায়গায় আসতে অনেক কঠিন ব্যাপার স্যাপার। কারণ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে এই জায়গায় আসাটা খুবই কঠিন, কারণ 3-4টা বাস ঘুরে তারপরে আসতে হয়। তো যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে এই জায়গায় আসা রিকমেন্ডেশন একদমই করবো না, কিন্তু যদি নিজের প্রাইভেট কার থাকে তাহলে অবশ্যই আসবেন। যদি হাইক খুবই এক্সপার্ট লেভেলের হাইক করতে পারেন তাহলে অবশ্যই করবেন, কারণ এখানে দেখা যায় বেশিরভাগ সময় রক ক্লাইম্বিংও করতে হয়েছে আমাদের। তো এই জন্য খুব একটা রিকমেন্ডেড না, কিন্তু ভিউ আর যদি এক্সপার্ট লেভেল হন তাহলে অবশ্যই সুন্দর। আর এক্সপার্ট জুতা রিকমেন্ডেড। ওকে, অবশ্যই এক্সপার্ট। তো আমরা যেই এফোর্টটা নিলাম পাহাড়ে ওঠার জন্য, এটা কি ওয়ার্থ ইট ছিল নাকি কেমন লাগলো? এক হিসাবে ভিউ দেখলে বলা যায় যে না, পাহাড়ে যতই কষ্ট করে উঠছি, রক ক্লাইম্বিং করছি বা বেশি বেশি স্লিপারি রোড ছিল, ওই হিসাবে অর্থিত ছিল, কারণ ভিউটা খুবই সুন্দর। এক সাইডে সাগর আর এক সাইডে হাওর, এরকম ভিউ খুবই কম পাওয়া যায়। যদিও আজকে অনেক রোদ ছিল, আমি এমনি কালা মানুষ, আরও কালা হয়ে গেছি, কিন্তু এছাড়াও ভিউটার জন্য আমি বলবো 100-100। কিন্তু ট্রাভেল হাইক অনেক কঠিন ছিল এটা। তৃতীয় প্রশ্ন, এই জায়গার রেটিংটা কেমন ছিল? পরিবেশ, তারপরে যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে। তো রেটিং দিতে গেলে সব মিলিয়ে দিতে হয়, যে কিভাবে আসলেন বাসা থেকে বা অন্য জায়গায় যে আপনি গন্তব্যস্থলে কীভাবে আসলেন। তো ওই হিসাবে আসার দিক দিয়া খুব একটা ভালো ছিল না, কারণ আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, কারণ খুব কনফিউজড। তো ওই হিসাবে রেটিং 5 থেকে 6 আউট অফ 10। আর যদি বলি যে হাইকিং হিসাবে কীরকম ছিল, তো এটা বিগিনার ফ্রেন্ডলিও না, আবার এক্সট্রিম লেভেলের এক্সপার্ট যেমন ডলোমাইট বা আপনি যদি অস্ট্রিয়াতে বা সুইজারল্যান্ডে যান ওই রকম হাইকও না। তো দেখা যায় ওই হিসাবে আব্রুজ্জোর কাছাকাছি এই একটা শহরে 7 থেকে 8 এক্সপার্ট লেভেল ওই দিক দিয়া। আর ওভারঅল বলতে গেলে 6 থেকে 7, মোটামুটি খুব সুন্দর ছিল ভিউটা। কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্ট খুব সুবিধার না, কিন্তু হাইক অনেক কঠিন ছিল। তো ওই হিসাবে খুব একটা খারাপ না, 6 থেকে 7। আর অবশ্যই হাইকের জুতা পরে আসবেন। অবশ্যই হাইকের জন্য ভালো জুতা পরে আসবেন এবং পানি নিয়ে আসবেন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর ওকে, এই ভিডিওতে ছিলাম আমি জুম্মান, আর ক্যামেরার পিছনে ছিল আমার মামাতো ভাই আসিফ। তো আমাদের ভিডিও অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তুই বিরল কালকে করবি? সব পানি খায় লাইলে নিচে গেলে মারা, লোনা পানি গাইতে হইব সাগরের। দাদা কালা হয়ে যেতেছি গা ভাই, দেখুন শরীরের এক সাইড এক কালার, আরেক সাইড আরেক কালার।
না গেঞ্জির ভিতরে যেটা এটা এক্স কালার থাকবো, বাইরে এই যেটা গেঞ্জির অন্য ভিতরে colour। তো বাতাস ঢুকার লেগে ফুটা ফুটা আছে না, দেখুন ফুটা ফুটা কালো হয়েছে শরীর।